জাতীয় ঐক্যমত্য কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করছেন সেটা সুস্পষ্ট করতে হবে। আরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকের এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আজকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি আরিফুল ইসলাম আদিব উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে আরও ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং আমাদের সংস্কার কমিটির সদস্য এবং নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব জাভেদ রাসিন ভাই উপস্থিত ছিলেন। আমরা আজকের ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব ছিল সেখানে আমরা প্রথমেই জাতীয় ঐক্যমত্য কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সে বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা 6টা প্রস্তাবনা দিয়েছেন। সেক্ষেত্রে 6টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, অথবা নির্বাচনের আগে গণভোট, অথবা নির্বাচনের সময় গণভোট, অথবা গণপরিষদ নির্বাচন, অথবা গণপরিষদ অথবা আইনসভার নির্বাচন। আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার। আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে। কি পদ্ধতিতে ডাকা হচ্ছে অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশনকে কাদেরকে এখানে ডাকা হচ্ছে সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট। কারণ আমরা দেখি যে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না, শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখেছে সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয়, যেটা আপনারা দেখেছেন এখানে সংবাদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানো থেকে আইসার পিছন থেকে আগে বক্তব্য দিয়ে ফেলার। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করছেন সেটা সুস্পষ্ট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য ছিল যে আপনারা জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান শুধুমাত্র সকল রাজনৈতিক দলের চেষ্টায় হয় নাই, এর বাহিরে সকল পেশাজীবী সংগঠন, সকল পেশাজীবী এবং জনতার একটা বড় অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নাই। একই সাথে এখানে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল। ফলশ্রুতিতে আমরা মনে করি শুধু এখানে যাদেরকে ডাকা হয়েছে এরাই সারা বাংলাদেশের সকল জনগণের 100% ম্যান্ডেট নিয়ে আসতে পারে না। কারণ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই যদি সকল জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারতো তাহলে আপনারা দেখেছেন যে অভ্যুত্থানের পূর্বে কিন্তু 64 দল, 56 দল কিংবা 54 দল মিলে কিন্তু নির্বাচনের পূর্বে আন্দোলন করা হয়েছে, তখন কিন্তু সরকার পতন কিংবা কোনো ধরনের গণপ্রতিরোধ করা তোলা হয় না। ফলে আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ 3টা স্টেক হোল্ডার, একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, জনতার একটা স্টেক হোল্ডার এবং সকল শিক্ষার্থীরা তরুণরা একটা স্টেক হোল্ডার। সেই জায়গার থেকে রাজনৈতিক দল দেখে তার মধ্যে আবার কিছু রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কিছু আবার ডাকা হয় না। কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সে বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য বলেছি। ফলে আজকে আমাদের নারী আসনের ক্ষেত্রে আমাদের এখানে প্রস্তাব ছিল, আলোচনাটা এখনো চলমান আছে, এটা এখনো শেষ হয় না, তবে সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল
সংসদে নারী আসনে যেন সরাসরি ভোটের মাধ্যমে হয়। কোন পদ্ধতিতে হবে সেটা এখনো আলোচনা চলমান আছে। আচ্ছা, আস্তে আস্তে। না, আমরা বলেছি যে সংসদে আসনের ক্ষেত্রে সংস্কার কমিশনের যে প্রস্তাব যে 100 নারী আসনে, সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু পদ্ধতিগতভাবে কি হবে সেটা নিয়ে আমাদের বক্তব্য এখনো আমরা তুলি না। এটা এখনো আলোচনা চলছে, এর মধ্যে বিরতি আর কি আসছে। আচ্ছা আচ্ছা, কেন আপনারা ঐক্যবদ্ধ কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন যে কি পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে? এটা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা, এতদিন কেন আপনারা এই আলোচনাটা করেননি? এতদিন কোনো বৃহত্তম রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের তালিকাটা দিয়েছে না, আমরা এখানে বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে এর পূর্বে জাতীয় ঐকমত্য কমিশনের বক্তব্য ছিল যে আগে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন কোন পদ্ধতিগুলো, মানে কোন কোন মৌলিক সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে ঠিক করা হবে সেটা আলোচনা চলবে, এবং পরবর্তীতে এই জুলাই সনদে যে বিষয়গুলো এটাকে কিভাবে হচ্ছে সুরক্ষিত করা হবে সেটা নিয়ে 6টা পদ্ধতি তাদের ছিল। কিন্তু গত 15 দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতির জায়গা থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের জায়গা থেকে আমরা মনে হচ্ছে শুধুমাত্র একটি দল ওই 6টির মধ্যে যেই প্রস্তাবটি দিয়েছেন, অর্থাৎ এখানে অনেকগুলো দল বলেছেন নির্বাচনের পূর্বে গণভোট হয়ে এটা হচ্ছে সলিউশন হয়ে যাবে। কারণ এখানে মনে করেন মৌলিক সংস্কারের বেশ কিছু বিষয় হয়তো একটি দল চায়, বাকি 15টি দল চায় না। আবার একটি দল চায় যে দলের জনসমর্থন অনেক বেশি, অনেক দলের জনসমর্থন কম। তাহলে এখানের মূল যে সংস্কার সেটা কোন পদ্ধতিতে হবে? যৌক্তিকতার ভিত্তিতে, নাকি সংখ্যাধিক্যের ভিত্তিতে, নাকি হচ্ছে এখানের যেই বিষয়গুলো সবাই ঐকমত হবে সেটা? তাহলে দেখা গেছে যে সকল দল মিলেও সকলের ম্যান্ডেট আসছে না। সে কারণে আমাদের প্রস্তাব ছিল গণপরিষদ। অনেকগুলো দল গণভোটের কথা বলছেন। বিএনপির প্রস্তাব ছিল পরবর্তী সংসদে মাধ্যমে এই জিনিসটি বাস্তবায়ন হবে। ফলশ্রুতিতে ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা তিনি ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলে ফেলেন যে আপনারা পরবর্তী সংসদে যারা আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেবেন, তার মানে তিনি গণভোট নাকচ করে দেন। এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বিদেশ সফর করছেন, সেই সফরেও তিনি হচ্ছে গণভোটের বিষয় বলছেন যে গণভোট বিষয় জনগণ জানে না। ফলে তার ঐকমত্য কমিশনের সভাপতির জায়গা থেকে এই বক্তব্য তাদেরই যে 6টি প্রস্তাবনা দিয়েছে সেখানে বাকি 5টিকে খারিজ করে বলে, যার কারণে আমরা ঐকমত্য কমিশনের এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছি যে কেন এই বিষয়টি করা হয়েছে। একই সাথে আমরা একটি বিষয় বলতে চাই যে এখানে বলা ছিল জাতীয় ঐকমত্য কমিশন সকল দলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে বাস্তবায়ন কি হবে, এর পরবর্তীতে নির্বাচন কিংবা অন্য সংক্রান্ত আগাবে। কিন্তু ঐকমত্য কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সবাইকে ধন্যবাদ।